আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নম্বর 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 8101787705 ও 7585043273। ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা এমডিসি অর্থাৎ জেনারেল সেমিস্টার 1-এর ফাইনাল সাজেশন। সিসি 1 বাংলার ফাইনাল সাজেশনটা আজকে দিয়ে দিচ্ছি। যদিও এই পেপারে আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই দেবো, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। আজকের আমি দিয়ে দিচ্ছি ফাইনাল সাজেশন, কারণ এখান থেকে আমি স্টার মেরে দেবো, যেগুলো সেগুলোই পড়বে, বাইরের অতিরিক্ত কিছু করতে হবে না। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়াশোনা করে যাবে, 100% কমন পেয়ে যাবে, নিশ্চিত থাকো। ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর যারা আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস কিনে নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আমি কিন্তু খুব স্বল্প পারিশ্রমিকে অনলাইন ক্লাস এবং নোটস প্রোভাইড করি, তাই শীঘ্রই যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, সঙ্গে রয়েছে। যে কোনো প্রশ্নে, যে কোনো সমস্যা দ্বিধাহীন চিত্তে যোগাযোগ করবে, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে। বিএ জেনারেল বা এমডিসি সেমিস্টার 1-এর যে বাংলাটা, সিসি বাংলাটা, সিসি 1 কারো সিসি 2, কারো ফার্স্ট চয়েস, কারো সেকেন্ড চয়েস। মোটামুটি একই সিলেবাস। বাংলা সাহিত্যের ইতিহাস, মধ্যযুগ, প্রাচীন যুগ এবং মধ্যযুগ রয়েছে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। খুব ডিফিকাল্ট সিলেবাসটা, খুব ডিফিকাল্ট। নোটস একদম হুবহু কপি করে লিখতে হবে। তোমাদের যদি মনে হয় যে কোনো একটা টপিক্সের নোটস আপলোড করার প্রয়োজন রয়েছে, আমাকে কমেন্টস করবে, আমি অবশ্যই আপলোড করব, নিশ্চিত থাকো। তোমাদের সেবায় প্রান্তিক গাইড সবসময় উপস্থিত। তাই আমি যেগুলো বলবো, যেমনভাবে বলবো, শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না। আমাদের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে 15 নাম্বার, 5 নাম্বার আর 1 নাম্বার। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শর্ট কোশ্চেন। আমি শর্ট কোশ্চেনের ভিডিও দিয়ে রেখেছি, আর সালের কিছু বাছাই করা আমি দেবো, চিন্তা নেই। তবে শর্ট কোশ্চেনের উপর খুব জোর দাও। শর্ট কোশ্চেন যদি অন্তত পক্ষে মিনিমাম বলছি 10টা যদি অন্তত করতে পারো, একটা স্টুডেন্ট ফেল করবে না। আমি যেগুলো দেবো তার বাইরে আর কিছু করবে না, এটাকে বলে রাখলাম। বিশেষ করে স্টার মারবো, সুপারস্টার, কম স্টার। তোমরা লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা যখন দেবো, ওটা একদম কেউ মিস করবে না। সুপারস্টার মারি, কম স্টার মারি, ওটা সব থেকে অব্যর্থ ওষুধ। আজকে যদি আমি স্টার মেরে দেবো, চিন্তা নেই, যেগুলো দিচ্ছি সেগুলোই করো। আর নোটস লেখা প্র্যাকটিস করবে তোমরা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। নোটস তোমরা কিন্তু লিখবে, লেখা প্র্যাকটিস করবে, না হলে কিন্তু হবে না। মডিউল 1 থেকে তোমরা করবে চর্যাপদ আর শ্রীকৃষ্ণ কীর্তন। চর্যাপদের রচনাকাল, আবিষ্কার, প্রকাশকাল, নামকরণ, চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কিনা, এইগুলো অবশ্যই করবে। আর বড় কোশ্চেনের সঙ্গে চর্যাপদের সমাজচিত্র, সাহিত্য মূল্য জুড়ে দেয়। কাটা কাটা কোশ্চেন দেয়, তো জুড়ে দেবে, কাটা কাটা কোশ্চেন দেয়, তাই এগুলো ভালো করে করবে। চর্যাপদের সমাজচিত্র, সাহিত্য মূল্য, শ্রীকৃষ্ণ কীর্তনের সমাজচিত্র আর যুগ বিভাজনের প্রসঙ্গ, বিতর্ক। আমি বলবো তোমাদের চর্যাপদটাকে খুব ভালো করে করো, একদম স্টার মেরে নাও। আর শ্রীকৃষ্ণ কীর্তন এই দুটো করো, আর অতিরিক্ত হিসাবে যুগ বিভাজন, প্রসঙ্গ, বিতর্ক করো। 15 নাম্বার কমপ্লিট। 5 নাম্বার জন্য এখান থেকে করবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী, তুর্কি আক্রমণ বা অন্ধকার যুগ, চর্যাপদের নামকরণ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ। এই কটা 5-এর জন্য করো। এবারে মডিউল 2 থেকে করবে বিদ্যাপতির কবি প্রতিভা বা বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তি কারণ আলোচনা করো। বিদ্যাপতির কবি প্রতিভা আলোচনা করো, অথবা বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তি কারণ আলোচনা করো। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাশিরাম দাস বাংলা মহাভারত রচনায় বা বাংলা মহাভারত অনুবাদক হিসাবে কাশিরাম দাসের কৃতিত্ব আলোচনা করো। তারপরে রয়েছে মালাধর বসু, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা হিসাবে মালাধর বসুর অবদান আলোচনা করো। কমপ্লিট। বৈষ্ণব পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো। বৈষ্ণব পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো। আর আদি চৈতন্য জীবনী রচয়িতা হিসাবে কবি বৃন্দাবন দাসের কৃতিত্ব। আদি চৈতন্য জীবনী রচয়িতা হিসাবে কবি বৃন্দাবন দাসের কৃতিত্ব আলোচনা করো। এই কটা মোটামুটি 15 জন্য করো। এখান থেকে স্টার মারো তোমরা কাশিরাম দাস, মালাধর বসু আর বৃন্দাবন দাস, এই 3টে। কাশিরাম দাস, মালাধর বসু, বৃন্দাবন দাস আর বিদ্যাপতি, এই 4টে করো। 2টো পাবে, অন্তত একটা শিওর পাবে। দেখো তোমাদের সিলেবাস কিন্তু আবার বলছি খুব কঠিন, আর নতুন সিলেবাস, সবে তোমরা সেকেন্ড ব্যাচ, তাই খুব ভালো করে পড়বে এবং লেখা প্র্যাকটিস করবে। মধ্যযুগ বানানোর কোনো জায়গা নেই,
মোটামুটি তোমাদের মুখস্থ বিদ্যা করতেই হবে কপি পেস্টের মতো একদম, তাহলে কিন্তু পাস করবে এবং বিশেষ করে ভালো রেজাল্ট করবে। ভালো রেজাল্ট করতে গেলে একদম নোটস কপি পেস্ট করতে হবে। আর শর্ট কোশ্চেন 15টা নিতেই হবে। যদি 15টা নিতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরা খুব ভালো রেজাল্ট হবে। 80%, আমি সবসময় কিন্তু টার্গেট দিই 80%, তাতে সে 80%কে ছুঁতে গিয়ে 70-75 হোক না, কোনো অসুবিধা নেই। এখন তো যা সিলেবাস হচ্ছে পাস অনার্স কোনো ডিফারেন্স নেই। 5 নম্বর জন্য এখান থেকে করবে গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন? খুব ভালো প্রশ্ন কিন্তু। গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন? কবীন্দ্র পরমেশ্বর বা পরাগলি মহাভারত, শ্রীকর নন্দী, চৈতন্য চরিতামৃত বা কৃষ্ণদাস কবিরাজ, শ্রীরাম পাঁচালী অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ। গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন? কবীন্দ্র পরমেশ্বর বা পরাগলি মহাভারত, শ্রীকর নন্দী, চৈতন্য চরিতামৃত, শ্রীরাম পাঁচালী অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ। এই কটা 5-এর জন্য কমপ্লিট। এবার যাও মডিউল 3-তে। মডিউল 3 থেকে তোমরা করবে সৈয়দ আলাওলের কবি কৃতিত্ব আলোচনা করো। সৈয়দ আলাওলের কবি কৃতিত্ব বা রোশাং রাজসভার কবি হিসাবে সৈয়দ আলাওলের কবি কৃতিত্ব। তারপর হচ্ছে শাক্ত পদকর্তা হিসাবে রামপ্রসাদ সেনের কবি কৃতিত্ব আলোচনা করো। শাক্ত পদকর্তা হিসাবে রামপ্রসাদ সেনের কবি কৃতিত্ব আলোচনা করো। শাক্ত পদকর্তা হিসাবে কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব। শাক্ত পদকর্তা হিসাবে কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব। পরের প্রশ্ন হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্ব। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার কবি কৃতিত্ব আলোচনা করো। দেখো কোশ্চেন কিছু কিছু ঘুরিয়ে আসতে পারে, সেটা কিন্তু অ্যালার্ট থাকতে হবে। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কৃতিত্ব সে বিজয়গুপ্ত লিখো আর নারায়ণ দেব যাই লেখো না কেন। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কৃতিত্ব আলোচনা করো। আর অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হিসাবে রায়গুণাকর ভারতচন্দ্রের কৃতিত্ব আলোচনা করো। অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হিসাবে রায়গুণাকর ভারতচন্দ্রের কবি কৃতিত্ব আলোচনা করো। সেই করা করো। সবকটার মতো পড়ে রাখো, দেখে রাখো। কারণ কি বলতো, যদি কোশ্চেন ডিফিকাল্ট হয়, এখন তো মানে আগের থেকে সিলেবাস খুব বড়, কিন্তু তোমাদের আগে যারা পড়াশোনা করছে আর কি সিবিসিএস ব্যাচ, তাদের থেকে তোমাদের সিলেবাস যেমন কঠিন তেমন আবার বড়। তাই তোমরা অন্তত সবগুলো পড়ে যাও, দেখে যাও, লিখতে পারো। আর যেগুলো আমি স্টার মারছি, যেমন মডিউল 1-2-তে স্টার মারলাম, যেগুলো স্টার মার সেগুলো আগে একদম হুবহু জলের মতো কপি পেস্ট মতো মুখস্থ করো না। এখানে যেমন স্টার মারবে মডিউল 3-এ সৈয়দ আলাওল, রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য, 3টি স্টার মারো। আর মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি, এটা অল্প স্টার। আর অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি অর্থাৎ রায়গুণাকর ভারতচন্দ্রের কৃতিত্ব, এটা অল্প স্টার মারো। হলো, এইরকম ভাবে পড়াশোনা করো। কিন্তু সৈয়দ আলাওল, রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য খুব ভালো করে করো। 5 নম্বর জন্য এবারে যাব। 5-এর জন্য তোমরা করবে লোটচন্দ্রানী ও সতী ময়না, পদ্মাবতী, ক্ষেমানন্দের মনসামঙ্গল। মনসামঙ্গল কাব্যের আরেকজন কবি হচ্ছে ক্ষেমানন্দ, সপ্তদশ শতকের কবি। ক্ষেমানন্দের মনসামঙ্গল, মঙ্গল কাব্যের সংজ্ঞা বৈশিষ্ট্য, মঙ্গল কাব্যের নামকরণ, মঙ্গল কাব্যের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো, বা মঙ্গল কাব্যগুলোকে এই নামে অভিহিত করা হতো কেন। এই কোশ্চেনগুলো 5-এর জন্য। ধর্মমঙ্গল কাব্যের কাহিনী, ইউসুফ জুলেখা বা শাহ মোহাম্মদ সগীর, এই কটা করো। রিপিট করছি, লোটচন্দ্রানী ও সতী ময়না, পদ্মাবতী, ক্ষেমানন্দের মনসামঙ্গল, মঙ্গল কাব্যের সংজ্ঞা বৈশিষ্ট্য, মঙ্গল কাব্যের উদ্ভবের প্রেক্ষাপট বা কারণ, মঙ্গল কাব্যগুলোকে কেন এই নামে অভিহিত করা হতো। আর ধর্মমঙ্গল কাব্যের কাহিনী, ইউসুফ জুলেখা বা শাহ মোহাম্মদ সগীর। ব্যাস এই কটা। তাহলে এই কটা করো, খুব ভালো করে পড়াশোনা করো যেন অন্তত পাস হয়ে যায়। এখন যা সিলেবাস করেছে পাস করাটাও ডিফিকাল্ট করে দিয়েছে তোমাদের, বিশেষ করে এই পেপারটা খুব ডিফিকাল্ট কিন্তু। তাই অবশ্যই কিন্তু ভালো করে পড়বে এবং নোটস লিখবে, লেখা প্র্যাকটিস করবে। লেখা প্র্যাকটিস না করলে তাহলে কিন্তু তোমাদের পাস করাটাই কঠিন হয়ে দাঁড়াবে। কারণ এই পেপারে যা ডিফিকাল্ট সিলেবাস এবং নোটস সব মধ্যযুগের, তো সুতরাং সেগুলো খুব ভালো করে একটু না পড়লে বা কপি পেস্টের মতো না মুখস্থ করলে তাহলে কিন্তু নামাতে পারবে না। মাঝখানে লাইন যদি গুলিয়ে যায়, ভুলে যাও, মিস করে যাও, তাহলে নোটস কিন্তু ম্যাচাকার হয়ে যাবে। গুলিয়ে যাও তখন কিন্তু নাম্বার কম হবে। তখন আমাদের মনে হবে যে আমি এত ভালো লিখলাম, এত ভালো পরীক্ষা দিলাম, কেন ফেল করলাম বা কেন এত কম নম্বর পেলাম। খুব ভালো করে পড়াশোনা করবে। আর আমি তোমাদের সঙ্গে রয়েছি, পাশে রয়েছি। যে কোনো সমস্যায় যোগাযোগ করবে, নোটস কিনে নাও বা তোমরা অনলাইন ক্লাস করো, যোগাযোগ করবে। আর কিছু প্রয়োজন হলে কমেন্টস করে জানাও। আর এটুকু বলবো যে প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না, কেউ ভুল করবে না দেখতে। অবশ্যই প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন হুবহু 100% একদম কমন পেয়ে যাবে। এমনিতে যে সাজেশনগুলো দিচ্ছি এগুলো পড়ো, যেমনভাবে দিচ্ছি সেগুলোই পড়ো, অবশ্যই কমন পেয়ে যাবে, নিশ্চিত থাকো।